যাচ্ছি টিআরএনএ এর গঠন। বলছে দেখো টিআরএনএ হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম আরএনএ, সবথেকে ক্ষুদ্রতম নন জেনেটিক আরএনএ। মাত্র 75 থেকে 80টি নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয়। 75 to 80 নিউক্লিওটাইড দিয়ে তৈরি হচ্ছে ট্রান্সফার আরএনএ। তো এই টিআরএনএ দেখতেই পাচ্ছ এমআরএনএর সাথে কম্পেয়ার করে যদি বলি, এটা যেরকম একটা রৈখিক গঠন, আমরা জানি আরএনএ একতন্ত্রী, কিন্তু একতন্ত্রী হলেও টিআরএনএর বেশিরভাগ অংশটাই কুণ্ডলীকৃত হয়ে গেছে। যদিও একটাই সুতো কিন্তু স্ট্রেট নেই, দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা এরকম কুণ্ডলীকৃত হয়ে হয়ে অবস্থান করছে এইভাবে। তো বলছে কুণ্ডলীকৃত হওয়ার ফলে কি হয়েছে, টিআরএনএর বিভিন্ন রকম গঠন তৈরি হয়েছে। হতে পারে প্রাথমিক গঠন, হতে পারে দ্বিমাত্রিক গঠন, হতে পারে ত্রিমাত্রিক গঠন। তার মধ্যে দ্বিমাত্রিক গঠন যে মডেলের সাহায্যে ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় ক্লোভার লিফ মডেল। ক্লোভার লিফ মডেল, এই মডেলের প্রবক্তাকে R.W. হোলি, বিজ্ঞানী R.W. হোলি ক্লোভার লিফ মডেলের প্রবক্তা। এটা হলো টিআরএনএর দ্বিমাত্রিক গঠন। আর ত্রিমাত্রিক গঠন এল টাইপ মডেল, এই এল টাইপ মডেল এবং এই যে ক্লোভার লিফ মডেল, এই দুটোই কিন্তু যথাক্রমে ত্রিমাত্রিক এবং দ্বিমাত্রিক গঠনের সর্বজন গ্রাহ্য মডেল টিআরএনএর ক্ষেত্রে। তো তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ক্লোভার লিফ মডেল, R.W. হোলির যে ক্লোভার লিফ মডেল তোমাদের জানতে হবে। বলছে দেখো টিআরএনএ এতটাই কুণ্ডলীকৃত হয়ে গেছে যে একটাই সুতো কিন্তু এতটাই পেঁচিয়ে অবস্থান করছে যে এর 5 প্রাইম এবং 3 প্রাইম খুব কাছাকাছি চলে এসেছে। তো এই 3 প্রাইম প্রান্তে দেখো এরকম 4টে নাইট্রোজেন বেস, 3 প্রাইম প্রান্তে 4টে নাইট্রোজেন বেস মুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ এরা কখনোই কিন্তু পরিপূরক নাইট্রোজেন বেসের সাথে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হবে না। তো এই 1, 2, 3, 4 মধ্যে প্রথম 3টে কিন্তু ধ্রুবক। যে টিআরএনএই হোক না কেন, টিআরএনএ কিন্তু অনেক রকম আছে, ধীরে ধীরে আমরা জানব। যে টিআরএনএই হোক না কেন প্রথম 3টে ধ্রুবক কি কি, অ্যাডেনিন, সাইটোসিন। বাকি যে 4 নম্বরটা, এটা যে কোনো পিরিমিডিন বেস হতে পারে 4 নম্বরটা। আচ্ছা, এবং বলছে দেখো এই 3 প্রাইম প্রান্তেই কি হয়, 3 প্রাইম প্রান্তেই কি হচ্ছে না, একটু আগেই বলেছি টিআরএনএর কাজ কি না, সাইটোপ্লাজমের যে অ্যামাইনো অ্যাসিড ভান্ডার, এখান থেকে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে এসে রাইবোজোমে আনা এবং পেপটাইড বন্ধনীর সাহায্যে যুক্ত করে পলিপেপটাইড শৃঙ্খল গঠনে সাহায্য করা। তো কিভাবে অ্যামাইনো অ্যাসিডকে বহন করে আনে, কিভাবে না, 3 প্রাইম প্রান্তে এই অঞ্চলটাই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড গ্রাহক অঞ্চল, এখানেই ও অ্যামাইনো অ্যাসিডকে বহন করে নিয়ে আসে। তাই 3 প্রাইম প্রান্তের এই অঞ্চলকে কি বলা হয়ে থাকে, বলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড গ্রাহক অংশ বলা হয়, বা অ্যামাইনো অ্যাসিড রিসেপ্টর বলা হয়ে থাকে। আচ্ছা, এর পরবর্তীতে বেশিরভাগ অংশটাতেই আমরা দেখতে পাচ্ছি এই যে এইভাবে প্যারালাল করে করে এঁকেছি, তার মানেই হচ্ছে নাইট্রোজেন বেসগুলো কি হয়েছে, কাছাকাছি অবস্থান করছে এবং পরিপূরক নাইট্রোজেন বেসগুলোর মাঝখানে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়েছে। তাহলে অ্যামাইনো অ্যাসিড গ্রাহক স্থানের পরে যে অংশগুলোতে এইভাবে নাইট্রোজেন বেস, অর্থাৎ এখানে অ্যাডেনিন থাকলে এখানে ইউরাসিল থাকবে, গুয়ানিন থাকলে সাইটোসিন থাকবে, সাইটোসিন থাকলে গুয়ানিন থাকবে, ইউরাসিল থাকলে অ্যাডেনিন থাকবে, এইভাবে বলছে অ্যামাইনো অ্যাসিড গ্রাহক স্থানের পর পরবর্তীতে যেখানেই এরকম নাইট্রোজেন বেসগুলো, পরিপূরক নাইট্রোজেন বেসগুলো হাইড্রোজেন বন্ধনী দিয়ে যুক্ত হয়ে আছে এবং একটা সমান্তরালভাবে অবস্থান করছে, এই অংশকে বলা হচ্ছে স্টেম বলা হয়ে থাকে।
তাহলে 3 প্রাইম প্রান্ত থেকে শুরু করে যদি আমরা স্টেম চিন্তা করি, কি কি স্টেম আছে? প্রথমে এখানেই আছে গ্রাহক স্টেম, গ্রাহক স্টেম। তারপর এটা হলো অ্যান্টিকোডন স্টেম, অ্যান্টিকোডন স্টেম। তারপরে এটা হলো ডি স্টেম। তাহলে 3টে স্টেম আমরা দেখতে পাচ্ছি, এই যে এরকম সমান্তরালভাবে অবস্থান করছে নাইট্রোজেন বেসগুলো এবং হাইড্রোজেন বন্ধনী দিয়ে যুক্ত হয়ে আছে, পরিপূরক নাইট্রোজেন বেস। তাহলে এই স্টেমগুলো কি কি? এটা হচ্ছে গ্রাহক স্টেম, এটা এখানে আরেকটা আছে, এটা হচ্ছে টি সাই সি স্টেম। প্রথমে গ্রাহক স্টেম, তারপরে টি সাই সি স্টেম, অ্যান্টিকোডন স্টেম এবং ডি স্টেম। টোটাল 4টা গ্রাহক স্টেম, টি সাই সি স্টেম, অ্যান্টিকোডন স্টেম এবং ডি স্টেম, 4টা স্টেম দেখা যাচ্ছে। এবার বলছে দেখো এই 3টে স্টেমে অর্থাৎ টি সাই সি, অ্যান্টিকোডন এবং ডি স্টেম, প্রত্যেকটা স্টেমের অগ্রভাগ এরকম স্ফীত হয়ে গিয়ে লুপ তৈরি করেছে। কতগুলো লুপ তৈরি করেছে, যেখানে কিনা নাইট্রোজেন বেসগুলো পরিপূরক নাইট্রোজেন বেসের সাথে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে অবস্থান করছে না, যুক্ত হয়ে অবস্থান করছে না। প্রত্যেকটা স্টেমের অগ্রভাগে এরকম আমরা লুপ দেখতে পাচ্ছি। তাহলে 3 প্রাইম প্রান্ত থেকে শুরু করে লুপগুলো কি কি আছে? প্রথমেই এটা হচ্ছে টি সাই সি লুপ, এখানে আরেকটা আছে পরিবর্তনশীল লুপ, অ্যান্টিকোডন লুপ এবং ডিএইচইউ লুপ বা ডি লুপ। আমরা এরকম 4টে লুপ দেখতে পাচ্ছি। এবার বলছে দেখো টি সাই সি লুপের মধ্যে কতগুলো নাইট্রোজেন বেস আছে? সাধারণত এখানে 7টা নাইট্রোজেন বেস থাকে, 7টা। আমি দেখেওছি, দেখো 1 2 3 4 5 6 7, 7টা নাইট্রোজেন বেস আছে। তার মধ্যে অস্বাভাবিক নাইট্রোজেন বেস অর্থাৎ অন্য কোনো রকম আরএনএতে আমরা দেখতে পাই না, অস্বাভাবিক বা ডিএনএতেও থাকে না, অস্বাভাবিক নাইট্রোজেন বেস কি আছে টি সাই সি লুপে? না টি ফর রাইবোথাইমিন, সাই ফর সিউডো ইউরাসিল এবং সিটা কমন সাইটোসিন। তাহলে এখানে দুটো মেনলি, এক হচ্ছে রাইবোথাইমিন আর সিউডো ইউরাসিল। রাইবোথাইমিন, সিউডো ইউরাসিল, 2 ধরনের অস্বাভাবিক নাইট্রোজেন বেস দেখা যায় টি সাই সি লুপের মধ্যে। আচ্ছা, তারপরে দেখো টি সাই সি লুপের পরবর্তী আছে পরিবর্তনশীল লুপ, পরিবর্তনশীল লুপ। এইখানে নাইট্রোজেন বেসের সংখ্যা পরিবর্তিত হতে পারে, নাম শুনেই আমরা বুঝতে পারছি পরিবর্তিত হতে পারে। যদি 3 থেকে 5টি নাইট্রোজেন বেস থাকে, কোথায়? পরিবর্তনশীল লুপের মধ্যে। এইখানে যদি 3 থেকে 5টি নাইট্রোজেন বেস থাকে, তাহলে সেই টিআরএন এর প্রকৃতি কি? একে আমরা বলবো প্রথম শ্রেণীর টিআরএনএ, একে আমরা বলবো প্রথম শ্রেণীর টিআরএনএ এবং এর পরিমাণটাই বেশি, প্রায় 75% দেখতে পাওয়া যায়। যদি পরিবর্তনশীল লুপের মধ্যে 3 থেকে 5টি নাইট্রোজেন বেস থাকে, তাহলে এই ধরনের টিআরএনএকে বলবো প্রথম শ্রেণীর টিআরএনএ, 75% টিআরএনএই এই প্রকৃতির। আর যদি 13 থেকে 21টি নাইট্রোজেন বেস থাকে, তাহলে একে আমরা বলবো দ্বিতীয় শ্রেণীর টিআরএনএ, পরিমাণ 25%। মোটের পর পরিবর্তনশীল লুপে নাইট্রোজেন বেসের সংখ্যা পরিবর্তিত হতে পারে। যদি 3 থেকে 5টি হয় তাহলে প্রথম শ্রেণীর টিআরএনএ, আর যদি 13 থেকে 21টি হয় তাহলে দ্বিতীয় শ্রেণীর টিআরএনএ বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে এই গেল পরিবর্তনশীল লুপ। এরপরে চলে আসছি অ্যান্টিকোডন লুপ। অ্যান্টিকোডন লুপ, যেখানে একই রকমভাবে দেখো 7টি অযুগ্ম নাইট্রোজেন বেস, অর্থাৎ এই নাইট্রোজেন বেসগুলো কিন্তু পেয়ার তৈরি করছে না। 7টা আছে, 1 2 3 4 5 6 7, 7টি আছে। তার মধ্যে 3টে হচ্ছে অ্যান্টিকোডন রূপে কাজ করে। অ্যান্টিকোডন, কার অ্যান্টিকোডন? অর্থাৎ এই যে এমআরএনএ এর কোড একটু আগেই পড়েছো তোমরা, প্রারম্ভিক কোডন কি? AUG। একটু আগেই বলেছি AUG প্রারম্ভিক কোডন যা মিথিওনিনকে কোড করে। তো
তো এই মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে চিহ্নিত করে তাকে বহন করে আনবে কে? ট্রান্সফার আরএনএ, তাই না? কিভাবে বুঝবে যে এর অ্যান্টিকোডনটা হচ্ছে এইউজি? না, যে টিআরএনএর এই অ্যান্টিকোডন লুপে এইউজির পরিপূরক কোড আছে। কি বললাম, এই জায়গাটা খুব ক্লিয়ার করে বুঝবে। এমআরএনএতে আছে কোডন এইউজি, তাহলে এই এইউজি কোডের অ্যান্টিকোড যে টিআরএনএতে আছে সেই টিআরএনএই কি করবে? অ্যামাইনো অ্যাসিড ভান্ডার থেকে মিথিওনিনকে ক্যারি করে নিয়ে আসবে। কোন অঞ্চল দিয়ে? অ্যামাইনো অ্যাসিড গ্রাহক অঞ্চল দিয়ে। বোঝা গেল? তাহলে জেনেটিক কোড যেটা আছে এমআরএনএর মধ্যে, এই যে কোড আছে, এই কোডের অ্যান্টিকোডন যে টিআরএনএতে থাকবে সেই টিআরএনএই নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে সাইটোপ্লাজম ভান্ডার থেকে নিয়ে আসবে এবং রাইবোজোমে এনে প্রোটিন সংশ্লেষে সাহায্য করবে। অর্থাৎ প্রত্যেকটা কোডেরই কিন্তু অ্যান্টিকোডন আছে এবং সেই অ্যান্টিকোডন যে টিআরএনএতে আছে সেই টিআরএনএই নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে বহন করে নিয়ে আসতে সাহায্য করবে। যেমন একটা উদাহরণ হিসেবে এখানে দিয়েছি, দেখো যে এইউজি যদি প্রাথমিক কোড হয় যেটা মিথিওনিনকে কোড করে, তার অ্যান্টিকোড অর্থাৎ এর পরিপূরক বেস কি হবে? অ্যাডিনিন থিয়ামিন। আমরা জানি আরএনএতে থিয়ামিনের পরিবর্তে ইউরাসিল, তাই ইউরাসিল অ্যাডিনিন, অর্থাৎ থিয়ামিনের পরিবর্তে আমরা জানি বেস পেয়ার কি, 4 গ্রাফ রুল কি, এই, তাই তো? এটা তোমরা জানো ভালো করেই, অ্যাডিনিন থিয়ামিনের সাথে গুয়ানিন সাইটোসিনের সাথে। তাহলে এখানে থিয়ামিনের পরিবর্তে জাস্ট ইউরাসিল। তাহলে যেখানেই অ্যাডিনিন আছে পরিপূরক বেস হচ্ছে ইউরাসিল, ইউরাসিল থাকলে অ্যাডিনিন, গুয়ানিন সাইটোসিন। তাহলে এইউজি যদি কোড হয়, তার অ্যান্টিকোড যে টিআরএনএর মধ্যে আছে সেই কি করবে? মিথিওনিনকে বহন করে নিয়ে আসবে সাইটোপ্লাজম থেকে রাইবোজোমের মধ্যে। আচ্ছা, তাহলে এই অ্যান্টিকোড বহন করে যে লুপ, সেটাই হচ্ছে অ্যান্টিকোডন লুপ। এখানে 7টা নাইট্রোজেন বেস থাকে, তার মধ্যে 3টে হচ্ছে অ্যান্টিকোডন রূপে কাজ করে। আবার বলছি, এমআরএনএর মধ্যে যে কোড আছে তার পরিপূরক অ্যান্টিকোড যে টিআরএনএর মধ্যে থাকবে সেই টিআরএনএই কিন্তু নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে বহন করে নিয়ে আসতে সাহায্য করবে এবং প্রোটিন সংশ্লেষে সাহায্য করবে। আচ্ছা, তাহলে এই গেল অ্যান্টিকোডন লুপ। এটাকে নোডকও বলে, জানবে কিন্তু মেয়েরা, খুবই ইম্পর্টেন্ট। অ্যান্টিকোডন লুপের আরেকটা নাম হচ্ছে নোডক। এটাকে বলা হতে পারে নোডক বলা হয়ে থাকে, অ্যান্টিকোডন লুপকে বলা হয়। আচ্ছা, এবং তারপরেই আছে ডিএইচইউ লুপ বা ডি লুপও আমরা বলতে পারি। কেন? আচ্ছা, এখানেও কিন্তু 7টা নাইট্রোজেন বেস থাকে সাধারণত, 1 2 3 4 5 6 7টা অযুগ্ম নিউক্লিওটাইড বা নাইট্রোজেন বেস। তার মধ্যে অস্বাভাবিক নাইট্রোজেন বেস এখানে থাকছে, যেটা আর কোথাও থাকে না, সেটা হচ্ছে ডাইহাইড্রোইউরিডিন নামক অস্বাভাবিক নাইট্রোজেন বেস এখানে দেখতে পাওয়া যায়। সেই হিসাবেই এটাকে বলা হচ্ছে ডাইহাইড্রোইউরিডিন হিসেবেই এই লুপটার নাম হয়েছে ডিএইচইউ লুপ বা ডি লুপ বলা হয়ে থাকে। আচ্ছা, তাহলে এই হচ্ছে ক্লোভার লিপ মডেল। এটা আর.ডব্লিউ. হোলি প্রস্তাব করেছেন। টিআরএনএর দ্বিমাত্রিক গঠন, টোটালটা আবার সামাপ করছি। এতটাই কুণ্ডলীকৃত দেখো যে 5 প্রাইম আর 3 প্রাইম খুব কাছাকাছি এসছে। 3 প্রাইম প্রান্তে 4টে নাইট্রোজেন বেস সবসময় মুক্ত থাকবে, অর্থাৎ কখনোই পরিপূরক বেস পেয়ার তৈরি করবে না। এই অঞ্চলটাই 3 প্রাইম প্রান্তই নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে বহন করে আনে। কি কার উপর ভিত্তি করে? না, অ্যান্টিকোডন লুপে। এবার ক্লিয়ারলি বুঝতে পারবে আশা করছি। অ্যান্টিকোডন লুপে যে অ্যান্টিকোড আছে তার উপর ভিত্তি করেই নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে বহন করে নিয়ে আসছে 3 প্রাইম প্রান্ত। একে অ্যামাইনো অ্যাসিড গ্রাহক স্থান বলা হয়। পরবর্তী স্থানে পুরোটাই আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন বেসগুলো এরকম পেয়ার করে করে অবস্থান করছে। এই ধরনের অংশগুলোকে বলা হচ্ছে স্টেম। প্রথমে 3 প্রাইম প্রান্ত থেকে যদি আমরা শুরু করি, এদিক থেকে যদি শুরু করি, তাহলে প্রথমে গ্রাহক স্টেম, টি সাইসি স্টেম, অ্যান্টিকোডন স্টেম, টি স্টেম। প্রত্যেকটা স্টেমের অগ্রভাগে নাইট্রোজেন বেসগুলো তৈরি করেছে লুপ,
এবং এখানে কিন্তু পরিপূরক বেস পেয়ার হিসেবে থাকে না, হাইড্রোজেন বন্ধনী দিয়ে যুক্ত থাকে না। প্রত্যেকটাতেই প্রায় 7টা করে আছে। তার মধ্যে টি সাই সি যে লুপটা, এখানে কতগুলো অস্বাভাবিক বেস আছে, রাইবোথাইমিন এবং সিউডো ইউরাসিল। পরিবর্তনশীল লুপে নাইট্রোজেন বেসের সংখ্যা পরিবর্তিত হতে পারে। 3 থেকে 5টি হলে প্রথম শ্রেণীর, 13 থেকে 21টি হলে দ্বিতীয় শ্রেণীর টিআরএনএ। অ্যান্টিকোডন লুপে থাকবে অ্যান্টিকোড, এটাই মেন, যেটা কিনা এমআরএনএর কোডনের অ্যান্টিকোডন। এবং যে অ্যান্টিকোডন আছে, যে টিআরএনএ যে অ্যান্টিকোড বহন করছে, সেই অ্যান্টিকোড হিসেবেই নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে বহন করে আনবে। এবং আছে ডি লুপ বা ডিএইচইউ লুপ, যার মধ্যে অস্বাভাবিক নাইট্রোজেন বেস হিসেবে থাকছে ডাইহাইড্রোইউরিডিন। তাহলে এই হলো টিআরএনএর গঠন। কাজ হচ্ছে ট্রান্সফার আরএনএ। আবারও বলে দিই, সাইটোপ্লাজম ভান্ডার থেকে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে রাইবোজোমে নিয়ে এসে পলিপেপটাইড শৃঙ্খল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং কি হিসাবে, আবার বলছি যে এমআরএনএর মধ্যে যে কোড আছে, সেই কোডের পরিপূরক কোড বা অ্যান্টিকোড যে টিআরএনএর মধ্যে আছে, সেই পার্টিকুলার টিআরএনএই কিন্তু নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে। আচ্ছা, তাহলে এই শেষ করছি। টিআরএনএর গঠন আমরা জানলাম, এমআরএনএ এবং টিআরএনএ। আরআরএনএর গঠনটা তোমাদের দরকার নেই, কোনো সেরকম ইম্পর্টেন্ট না। এরপরে চলে যাব ডিএনএ প্যাকেজিং।